এক গায়ে ছিল এক জমিদার প্রতাপ নারায়ণ। জমিদারের পরিবারে ছিল তার স্ত্রী আশালতা আর এক ছেলে সুকুমার। কোনো কিছুর অভাব ছিল না তার, সুখেই দিন যাচ্ছিল তার। কিন্তু একদিন এক দুর্ঘটনা তার সুখের দিনগুলোকে বিভীষিকাময় করে তোলে। কই গো গিন্নি, জলদি এসো, আমার চাদরটা দিয়ে যাও তো, বের হতে হবে। সব কাজেই তোমার দেরি হওয়ার অভ্যাসটা আর গেল না। সারাদিন করোটা কি? হ্যাঁ আসছি, চাদরটা খুঁজে পেতে দেরি হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। মূলত জমিদারের তাড়াহুড়া আর কথা শোনানোর জন্য কিছুটা মন খারাপ ছিল আশার। তাকে প্রায়ই সামান্য কারণে কথা শোনানো হয়, এজন্য অনেকটা বেখেয়ালি তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে যায় জমিদারের গিন্নির। এসব ঘটলো কি করে? কিভাবে আর? তোমার মা কি কোনো কাজ ঠিকমতো করতে পারে? সব কাজেই তার তাড়াহুড়ো। একটু সাবধানে চলাফেরা করলে কি হয়? এজন্যই গড়িয়ে পড়ে গেছে সিঁড়ি থেকে। আশার ভীষণ খারাপ লাগে। তার একবার বলতে ইচ্ছা করলো তার ভুলের জন্য না, বরং প্রতাপের তাড়াহুড়োর জন্যই, নানান কথা শোনানোর জন্যই সে জলদি নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে। ডাক্তার এসে দেখে গেল, আর এই দুর্ঘটনার জন্য সবচাইতে বেশি ক্ষতি হলো আশার। সামনের দুইটা দাঁত পড়ে গেছে তার, সেখান থেকে রক্তও বের হচ্ছে। রক্ত থামানোর ব্যবস্থা করা হলো। এভাবেই কেটে গেল কয়েকদিন। তোমার কি আর কিছু লাগবে? সামনের দাঁত না থাকার জন্য তার কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল, আর তাছাড়া তাকে দেখতেও খুব একটা ভালো লাগছিল না। আর কিছু বলতে হবে না, তুমি সামনে থেকে যাও তো। তোমার ফোগলা দাঁত দেখে গেলে আমার দিনটাই খারাপ যাবে। এইভাবে কেন বলছো? আমি কি ইচ্ছে করে দাঁতগুলো ফেলে দিয়েছি নাকি? একটা দুর্ঘটনার জন্যই তো দাঁতগুলো পড়ে গেছে। তোমার ভুলের জন্যই দাঁতগুলো পড়েছে। দেখো তো, তোমাকে কি বিদঘুটে লাগছে? কখনো কি আয়নায় নিজের মুখটা দেখেছ? আমার মাকে সামনের দুটো দাঁত ছাড়া অসম্ভব সুন্দর লাগে। তুমি কি কখনো নিজের মুখ আয়নায় দেখেছো? তোমার চাইতে শতগুণের সুন্দর আমার মা। তোমাকে আমি বারবার বলি আমার মাকে অপমান করে আর কথা বলবে না, কিন্তু তবুও তুমি শুনছো না। সুকুমার, বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? মাপ চাও, মাপ চাও বাবার থেকে। তাহলে কি নিজের স্ত্রীর সাথে কেউ এভাবে কথা বলে? তুমি কিন্তু বেয়াদবি করছো। বেয়াদবি করতে বাধ্য হচ্ছি। আমি ছোট থেকে দেখে আসছি বাবা প্রায়ই তোমাকে ছোট করে কথা বলে। এই যে এখন দুর্ঘটনার পরে তোমার সাথে যা ঘটেছে, আমি কাজের লোকের থেকে শুনেছি বাবা তখনও তোমাকে খুব তাড়াহুড়ো করতে বলেছিল, কথা শোনাচ্ছিল, আর সেজন্যই তুমি পড়ে গিয়েছিলে। তোমার যদি আরও কোনো খারাপ কিছু হয়ে যেত, সেটা ক্ষতিপূরণ কিভাবে হতো? তুমি কিন্তু এবার বেশ বাড়াবাড়ি করছো সুকুমার। সবসময় মায়ের হয়ে ওকালতি করাটা বন্ধ করো। মায়ের হয়ে ওকালতি করছি কারণ মা নিজের হয়ে কখনো কথা বলতে পারে না। যতদিন পর্যন্ত মা নিজের হয়ে কথা বলছে না, ততদিন পর্যন্ত আমি মায়ের হয়ে কথা বলবো। তোকে আমি এইসব শিখিয়েছি বাবার সাথে বেয়াদবি করতে? কেন কেন করিস এরকম? আমি তো তোমার জন্যই এমনটা করি মা। তোমাকে বাবা কত অপমান করে, আর এই যে দাঁত পড়ে গেছে, এতে তোমার দোষ কোথায়? তবু বাবা এখন তোমার সাথে ঠিকভাবে কথা বলে না, এমনকি তোমার মুখের দিকে ঠিকমতো তাকায়ও না। তুমি বলো এসব আমার সহ্য হয়? তুমি নিজে কেন বাবার প্রতিবাদ করো না? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো আরেকটা চড় খাবি। ঠিক আছে,
আমি যাচ্ছি, তবে এখন থেকে নিজের কথা নিজে বলতে শেখো। আমার দাঁত পড়ে গেছে, তাতে আমার দোষ কোথায়? কেন আমার স্বামী আমাকে পছন্দ করে না? আমাকে তো আমার রূপ দেখেই আমার স্বামী বিয়ে করে এনেছে, তবে এখন কেন আমার মুখের দিকে তাকায় না পর্যন্ত? তুমি আমার সহায় হও, আমার দাঁতগুলো আমাকে ফিরিয়ে দাও। তুমি তো চাইলেই সব কিছু সম্ভব। পরের দিন সকালে ঘুম ভেঙে যায় আশার। সে নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করে। সকালে ছেলের ঘুম ভাঙানোর জন্য ছেলের রুমে যায় সে। সুকুমার, ওঠ বাবা, অনেক বেলা হয়েছে। সুপ্রভাত মা, তোমার দিন অনেক ভালো কাটুক। কথাটা শুনে কিছুটা মন খারাপ হয় আশার। সত্যি কি তার দিন ভালো কাটবে? দাঁত পড়ে যাওয়ার পর থেকে তার স্বামী তার সাথে ঘুমায় না পর্যন্ত, যাতে সকালে ঘুম ভেঙে তার মুখটা না দেখতে হয়। তার মতে তার মুখ দেখলেই স্বামীর দিন খারাপ যাবে। নিজেকে সামলে নিজে বলে, তোর দিনও খুব ভালোভাবে কাটুক, ওঠ এবার। আজকে নাস্তা কি বানিয়েছো মা? ওই তো, তুই যেইগুলো পছন্দ করিস ওই সবগুলোই আছে। মা কি বললে, আবার একটু বলো তো। তুই কি কানে শুনতে পাচ্ছিস না নাকি? বললাম যে তোর পছন্দ মতোই সব বানিয়েছি। মা তুমি একটু হা করো তো। কেন, কি হয়েছে? হা করো। তোমার মুখের ভেতরে কি যে একটা জলজল করছে মা। কি বলছিস? কি জ্বলবে? স্বর্ণের দাঁত মা, তোমার সামনে দুটো স্বর্ণের দাঁত উঠেছে, দেখো তো আয়নাতে। কই গো গিন্নি, জলদি এসো। কি হলো, সব কি কালা হয়ে গেল? কানে শুনতে পাচ্ছ না? কতক্ষণ ডাকবার? কালা হয়নি, কি বলছিলে বলো। জমিদার গিন্নির এই দৃঢ় ভঙ্গিতে কথা বলতে দেখে জমিদার কিছুটা অবাক হয়ে যান। এভাবে কথা বলছো কেন? তোমার সাহস তো কম নয়। আপনি আমার সাথে যেভাবে কথা বলবেন এখন থেকে আমি সেইভাবেই আপনার সাথে কথা বলবো। মানে তুমি আমার সাথে নিচু স্বরে কথা বলবে? খবরদার, না হলে তোমাকে এখান থেকে বিদায় করে দেব। আপনি কি ভেবেছেন আপনার এখানে ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই? আপনার বাড়ি চাইতে বিশাল বাড়ি আমার বাবার, আর আমার জন্য আমার বাবার বাড়ির দরজা চিরদিন খোলা আছে। আপনি ভাববেন না বাধ্য হয়ে আমাকে এখানে থাকতেই হবে। এখান থেকে যদি আপনি আমাকে সম্মান না দেন তাহলে আমি কালকে বাবার বাড়ি চলে যাব। এরপর আপনি আপনার জমি দায়িত্ব বাড়ি নিয়েই থাকবেন। জমিদার চিন্তা করলেন, সত্যি সত্যি তার স্ত্রী তাকে যদি ছেড়ে চলে যায়, তাকে সবার সামনে ছোট হতে হবে। তিনি আর মুখ তুলে তাকাতে পারবেন না মানুষের দিকে। তাই মিনমিন ছুড়ে বললেন, আহা গিন্নি, রাগ করছো কেন? আমি তো একটু মজা করেই কথাগুলো বলেছি। এখন থেকে মজার ছলে আমার সাথে এমন ব্যবহার একদম করবেন না। আর আপনার চাদর এনে দিচ্ছি। ঠিক আছে। সুকুমার দূর থেকে সব কিছু দেখছিল। সে মনে মনে ভাবল, আজ তার মায়ের কি হয়েছে? মাকে এমন দৃঢ়স্বরে কখনো তো সে কথা বলতে দেখেনি। আজ আমার কি হলো মা? আমি তো কখনো এমন ব্যবহার করি না আমার স্বামীর সাথে। তোকে স্বর্ণের দুটো দাঁত দিয়ে দিলাম, এখন থেকে নিজের কথা নিজেই বলবি। তোর হয়ে আর কাউকে কথা বলতে হবে না।
আদিল আর রিয়ার নতুন সংসার। রিয়া বউ হয়ে এসেছে আজ প্রায় 3 মাস হতে চলল। অসম্ভব রূপবতী এক মেয়ে রিয়া। আদিল রিয়াকে অনেক পছন্দ করে, কিন্তু তার কিছু কিছু অভ্যাস আদিলের ভালো লাগে না। সেটা হচ্ছে তার আলসেমি। তুমি এখনো ঘুমিয়ে আছো? অনেক বেলা হয়েছে, উঠো এবার। আর একটু ঘুমাই না, আমার ভালো লাগছে না। বেলা 10টা বাজতে চলেছে, যাও গোসল করো। আমি পরে গোসল করে পুজো করব, এখন একটু ঘুমোতে দাও তো। তা বললে তো হয় না, সংসার তো লক্ষ্মী ছাড়া হবে। বুড়িদের মতো কথা বলো না তো, এখন যাও, আমাকে ঘুমোতে দাও। কি হলো, উঠবে না? আবার ঘুমোলে? ওই বাস থেকে আর কোনো জবাব এলো না। আদিল হাল ছেড়ে দিল, নিজে গোসল সেরে নাস্তা বানালো। এরপর অফিসে চলে গেল। যাওয়ার আগে একটা চিরকুট রেখে যায়। সেখানে লেখা থাকে, আমি নাস্তা বানিয়ে গেছি, তুমি গোসল করে খাবারটা খেয়ে নিও। রিয়া ঘুম থেকে উঠে 11টার দিকে, আর তার চোখ খুলে চিরকুটটা পরে সে একটু হাসল। সত্যিই মানুষটা আমাকে খুব ভালোবাসে। এরপর সে গোসল না করেই খাবার খেয়ে নিল। তার ছোটবেলা থেকেই গোসল করতে খুব একটা ভালো লাগে না। তার মতে শুধু শুধু গোসল করে এতগুলো পানি নষ্ট করার কোনো মানেই হয় না। অনেক সময় সে 1 সপ্তাহ পর্যন্ত গোসল করতো না। শেষমেশ মায়ের বকুনি শুনে গোসলে ঢুকতো। সে ভেবেছিল বিয়ে হয়ে গেলে আর মায়ের বকুনি খেতে হবে না, কিন্তু তার ভাবনা ভুল। তার বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে 2 বার করে গোসল করে। তার কাছে খুবই বিরক্ত লাগে কেউ গোসল না করে থাকলে। রিয়া, তুমি গোসল করনি? রিয়া মিথ্যা বলে। হ্যাঁ করেছিলাম তো, তুমি যাওয়ার পরই তো ঘুম থেকে উঠে গোসল করে মায়ের পুজো দিলাম, এরপর নাস্তা করলাম। আদিল সন্দেহের চোখে তার দিকে তাকালো এবং বলল, সত্যি তুমি গোসল করেছো? মিথ্যা বলবে না, তোমাকে দেখে তো মোটেও ফ্রেশ লাগছে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু গোসল করে থাকলে তোমার ড্রেস চেঞ্জ থাকতো, কিন্তু তোমাকে আমি যে ড্রেসে দেখে গিয়েছিলাম তুমি এখনো সেই ড্রেসেই। রিয়া দেখলো সত্যি সে কালকে যে ড্রেসটা পরেছিল সেটাই এখনো পরে আছে। আরে এটা অন্য ড্রেস, একই রকম রং, দেখে তুমি চিনতে পারছো না। আদিল ওর কথা মেনে নিল, ভাবলো হয়তো তারই বোঝার ভুল, তাই আর সে কথা বাড়ালো না। পরের দিন সে দেখল রিয়া জলদি ঘুম থেকে উঠে গেছে। তার গায়ে একটা শাড়ি আর চুলে গামছা বেছানো। আদিল খুব খুশি হয়ে বলল, আরে বাহ, আজকে সকাল সকালই গোসল করে নিয়েছো। হ্যাঁ এই তো এক্ষুনি করলাম। ঠিক আছে, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি কি সত্যি গোসল করেছো? মিথ্যে কেন বলবো? গোসল করলে তো তোমার চুল ভিজা থাকতো, কিন্তু এখনো তো সেটা শুকনো। তুমি গতদিনও বললে গোসল করেছো, কিন্তু তোমার জামা আগের দিনেরটাই ছিল। সেদিনও তুমি মিথ্যা বললে যে তুমি জামা পাল্টিয়েছো। তুমি মিথ্যা বলছো কেন? বালিশ কাঁথা নিয়ে কোথায় যাচ্ছো? আমি পাশের রুমে ঘুমাবো।
কেন? কারণ তোমার গা থেকে যে বাজে গন্ধ আসছে, এই গন্ধ সহ্য করার মতো না। রিয়া নিজের গায়ে নাক দিয়ে শুনতে লাগলো। আজ 5 দিন হতে চলল সে গোসল করেনি। সে গোসলের বদলে গায়ে পারফিউম দিলেও সেই গন্ধটা সে দূর করতে পারে না। আদিল রুম থেকে বেরিয়ে গেল। রিয়া আদিলকে আটকে রাখতে পারেনি। ভাবি, আমি পাশের বাসায় থাকি, তোমার সাথে গল্প করতে আসলাম। ও হ্যাঁ, আসো আসো। ভাবি, কিছু মনে করো না। তোমার গা থেকে কেমন যেন একটা বাজে গন্ধ আসছে। তুমি কি কয়েকদিন গোসল করনি? রিয়া লজ্জা পেল। সত্যি সে 4 দিন ধরে গোসল করেনি। হাত মুখ অবশ্য ধুয়েছে, কিন্তু তাতে কি আর দুর্গন্ধ যায়? আমি আজ তবে আসি, আরেকদিন আসবো। ও রিয়া, রিয়া, আমাকে একটু চিনি দিতে পারবে? রিয়া ঠিক করেছিল আজকে বিকেলে এসে গোসল করবে, কিন্তু মহিলাটি দুপুরের দিকে এসেছিল। মহিলাটিও গতদিনে আসা মেয়েটির মতো নাকে হাত দিয়ে চেপে ধরল এবং রিয়া বিষয়টি লক্ষ্য করল। ফিরে চলে আসার সময় দেখল তার স্বামী আদিল পিছন থেকে এটা লক্ষ্য করেছে। রিয়ার চোখে চোখ করতেই রিয়া চোখ নামিয়ে নিল। রিয়া, আর কতদিন এভাবে গোসল ছাড়া থাকবে? তোমার কি একটু লজ্জা লাগে না? কেউ যখন আসে তোমার আশেপাশে তখন দুর্গন্ধে নাক ছিটকায়। আমার কাছেও যে বিষয়টা অপমানজনক লাগে। তাই আজ থেকে আমি ঠিক করেছি আমিও তোমার মতন এরকম 6-7 দিন পর পরই গোসল করব। কিন্তু তোমার তো গোসল ছাড়া থাকার অভ্যাস নেই। তুমিও তো দিনে 2বার করে গোসল করো, একবার সকালে, একবার অফিস থেকে আসার পর। ঘেমে নিয়ে আসার পর গোসল ছাড়া তো তুমি থাকতেই পারো না। হ্যাঁ, আমি কিন্তু আগে 2বার গোসল করতাম না, একবারই করতাম। কিন্তু এখন করি যাতে আমি তোমার সামনে আসলে আমার ঘামের গন্ধও যাতে তোমার নাকে না যায়। কিন্তু তোমার তো সেই দায়বদ্ধতা নেই। তুমি তো ঠিকই আমার সামনে ঘেমে দুর্গন্ধযুক্ত হয়ে আসো। তাহলে আমার কিসের দায়বদ্ধতা? আমি ফ্রেশ হয়ে থাকবো তোমার সামনে। তাই আমিও আজ থেকে তোমার মতো হয়ে যাব। তুমি যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাই আমি নিজেই পরিবর্তন হয়ে যাই। পরের দিন রিয়া বলল, তোমার জন্য বাথরুমে জামা কাপড় আর গামছা রেখে এসেছি, যাও গোসলটা করে নাও। তোমাকে না বললাম আমি এখন থেকে 6-7 দিন গোসল করব না? আমি ভাবলাম তুমি আমার সাথে মজা করছো। প্লিজ গোসলটা করে নাও, তোমার ভালো লাগবে। আমি কতবার বলবো আমি গোসল করব না? তোমার গা থেকে কেমন একটা বাজে দুর্গন্ধ বের হচ্ছে। তুমি প্লিজ গোসলটা করে নাও। সবার সাথে ওঠা বসা করো তোমরা, সবার সাথে ওঠা বসা তোমার। এরকম যদি গা থেকে গন্ধ আসে তাহলে কেউ তোমার পাশে বসবে না। তোমার সাথে হয়তো খুব বেশি মানুষের চলাফেরা হয় না, তবু কয়েকজন মানুষ আমাদের বাসায় তো আসে। তাদের সামনে তুমি যদি এভাবে যাও তাহলে তাদের কাছে তুমিও ছোট হচ্ছ। তারা তোমার কাছে এসে বসছে না, তোমার থেকে দূরে দূরে থাকছে। এটা দেখতেও তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এখন থেকে আমিও প্রতিদিন গোসল করব। এবার খুশি তো? তুমি সত্যি বলছো? আবার মিথ্যে মিথ্যে গোসলের ভান করবে না তো? তুমি নয়তো আমার চুল ভেজা আছে কিনা তা দেখে নিও। তা দেখতে হবে না, আমি বিশ্বাস করি তুমি আমাকে মিথ্যে আশ্বাস দেবে না। এবার দেখি কে আমার বউয়ের কাছে এসে
নাকে হাত দিয়ে রাখে। এখন যাও, গিয়ে গোসলটা করে আসো, তোমার পরে আমি যাব। এক্ষুনি যাচ্ছি।